এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আমরা দৌড়াই নিচে চলে আসছি। একদিন পর 2 দফা ভূকম্পন, কাটছে না আতঙ্ক। রাজধানীতে বিল্ডিং কোড ছাড়া ভবনের ছড়াছড়ি, চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। একই দিনে গণভোট আয়োজনে সরকারের চিঠি, চ্যালেঞ্জ দেখছেন সিইসি। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের, মুখে ভোট চাইলেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা। এবং গ্যাস সংকটে 10 মাস ধরে বন্ধ আশুগঞ্জ ফার্টিলাইজার কোম্পানি। দৈনিক উৎপাদন হতো 4.5 কোটি টাকার ইউরিয়া সার, অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও 2 দফায় ভূকম্পন। সকালে উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে, মাত্রা ছিল 3.3। সন্ধ্যায় অনুভূত হয় রাজধানীতেও। উৎপত্তিস্থল বাড্ডায় মাত্রা ছিল 3.7। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন, এবারও উৎপত্তিস্থল নরসিংদীতে। শনিবার সকাল 10:36-এ হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর 2 দিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। এদিকে সন্ধ্যা 6:06 ভূকম্পন অনুভূত হয় রাজধানী সহ আশপাশের এলাকায়। 3.7 মাত্রায় উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। গত শুক্রবার এবং শনিবার যে দুদিনে যে বিল্ডিং অনেকগুলো ভবন ফেটে গেছে, আমরা আতঙ্কিত। ভূমিকম্প হয়ে গেছে, হওয়ার ফলে আমরা দৌড়াই নিচে চলে আসছি। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। 100 বছর বা 100 বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38-এ নরসিংদীর মাধবতীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। মিরন আহমেদ, সময় সংবাদ। ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ভেঙে 3 জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। জানান, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে এখনো আতঙ্কে রাজধানীবাসী। পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন, বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের। আজকে যখন স্কুলে আসলাম, আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়িতে উঠতেছিলাম, ওই সেম কাজটা আমার করতেছিল, মানে মাথাটা ঘুরাইতেছিল পুরো। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। যখন যে খবরে পাচ্ছি যে পরে আবার হতে পারে, তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা। বিল্ডিং জন্মে থেকে এরকমই, এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরের দিকে তাকাইতেছে। উপরে ফাঁকা ছিল, আসলে কিছুই না। এটা আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি, 2টা বাড়ির একসাথে। ভূমিকম্পে আস্তরের যে জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুঁড়া পড়ছে, মানুষ একটু আতঙ্কিত হয়েছে। শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে 3 জন নিহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় 7 দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিচ্ছে। অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। ভূমিকম্পের কারণে নয়, ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সিইসি জানিয়েছে, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে সরকারের সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা। তবে বিষয়টি নিয়ে কাজ শুরু করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনার অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন। এরই মধ্যে সরকার গণভোট করার জন্য কমিশনকে চিঠি দিয়েছে, জানিয়ে আগামী সপ্তাহের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AAM নাসির উদ্দিন। শনিবার বিকেলে গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় CSC বলেন, আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। When the government enacts the law, we will have to deliver, and we are committed to deliver that referendum also as well. একই দিনে নির্বাচন ও গণভোট করার মতো পরিস্থিতির মুখোমুখি পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি, জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি ভীষণ চ্যালেঞ্জিং। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। For a free fair election we are trying to take, and hopefully by the time election is held we will be fully prepared for what we have committed. We want a transparent election, national election. We want, there are demands that we should fix CC cameras in every polling station. দেশের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয় মন্তব্য করে নির্বাচনের পর সব পরিস্থিতি শান্ত হবে বলেও আশা প্রকাশ করেন CSC। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। একই দিনে গণভোট হলে নির্বাচনী জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতের মতো ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিল্লিতে বসে দেশে নাশকতার অপচেষ্টা রুখে দিতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন দেশ বরেণ্য আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা নিয়ে আলোচনা হয়। উঠে আসে গত ১.৫ দশকে আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতনের প্রসঙ্গও। ইসলাম ও দেশ রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশের দাবিদারি করছে। আমরা আজকে দেখেছি স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার গিরগিরের মধ্যে আবদ্ধ ছিলাম। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে নাশকতার পরিকল্পনা করছে দিল্লির ফ্যাসিবাদী শক্তি। তাদের রুখতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর অতীতের মতো ভোটে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখল হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তাড়ায় নাই, দিল্লিতে থাকা ফেসিবাদের গোড়াকে উপরে ফেলেছিল বাংলার জনতা। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। এদিকে চট্টগ্রামের আকবরশা এলাকায় একটি মাদ্রাসার মাহফিলে যোগ দিতে হেলিকপ্টার যোগে নগরীর প্যারেড মাঠে নামেন জামায়াত আমির। একই দিনে নির্বাচন ও গণভোট হলে তা হবে নির্বাচনের জন্য জেনোসাইড মন্তব্য করেন তিনি। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় কল্যাণে দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ। মুখে নির্বাচনের কথা বললেও একটি গোষ্ঠীর বিভ্রান্তি ও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, গেল 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতকে। ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান তার। নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না?
এখন আবার সুর নরম হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে এখনো। নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। বিভ্রান্তিমূলক কোনো জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে। জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন কিছু উদ্যোগ নিয়ে যান যাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কোনো প্রতিশোধ নয়, বরং নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে প্রেস ক্লাবে এনসিপির গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। দলটিকে নির্বাচনে আনার ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। নাহিদ বলেন, জুলাই হত্যার বিচারের পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয়। শেখ হাসিনার এই রায় বাংলাদেশের মজলুম নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার। জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সেই ঐক্যমত্য কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। নির্বাচন কমিশনের সংলাপেও জাতীয় পার্টি এবং 14 দলকে কোথাও ডাকা হয় নাই। তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জনপদের সময় আরও থাকছে। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও আন্দোলনে পরীক্ষার্থীরা। রাজশাহীতে রেলপথ অবরোধ, যাত্রীদের চরম দুর্ভোগ। বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাস্থ্য ও টেলিযোগাযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সমঝোতা সই হয়। 2 দিনের ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার বিকেল 4:30টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। পারস্পরিক কুশল বিনিময় করেন তারা। একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় আলোচনা করেন দুই নেতা। এ সময় দুদেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক সহায়তায় এগিয়ে যাওয়ার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস ও শেরিং তোবগে। বৈঠক শেষে শেরিং তোবগে ও ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন শেরিং তোবগে। এরপর বৈঠক হয় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে। আলোচনায় প্রাধান্য পায় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা সহ বহুপক্ষীয় বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের আমন্ত্রণে শনিবার সকাল 8:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে শেরিং তোবগের। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের নসিপুরে মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে ইজি বাইক। এতে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2টার দিকে নসিব পরিবহনের একটি মিনিবাস 10 মাইল থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল।
পথে ধান গবেষণা কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 3 যাত্রীর মৃত্যু হয়। 5 আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। জনপদের সময় আরও থাকছেন। 4 বছরেও শেষ হয়নি বান্দরবানের থানচি পানি সরবরাহ প্রকল্প। বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গম এলাকার বাসিন্দারা। ভূমি অধিগ্রহণ জটিলতার অজুহাত কর্তৃপক্ষের। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও আন্দোলনে প্রিলিমিনারি উত্তীর্ণরা। রাজশাহীতে রেলপথ অবরোধ করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকেল 3:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন পরীক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের পাশে রেলপথ অবরোধ করে অবস্থান নেন তারা। পরীক্ষার্থীরা জানান, 27 নভেম্বর বিসিএস লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখ অত্যন্ত অল্প সময়ের নোটিশে ঘোষণা করা হয়েছে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময়ে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি জানান তারা। নির্দিষ্ট যৌক্তিক সময় আমাদের নির্ধারণ করে দিক, আমরা ওইটা মেনে আমরা পরীক্ষার হলে জাস্ট প্রিপারেশন নিয়ে যেন আমরা বসতে পারি। সব রাজনৈতিক মহল থেকে আমাদের সাথে সংহতি জানানো হলো, পিএসসির এখন পর্যন্ত কোনো টনক নড়ে নেই। ভাইরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল তখন তারা পুলিশ দিয়ে একটা ভিডিও বানিয়ে আঘাত করা হয়েছে। যতদিন না পর্যন্ত স্থগিত করছেন পরীক্ষা, আমাদের কর্মসূচি, আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। গ্যাস সংকটে 10 মাস ধরে বন্ধ দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ ফার্টিলাইজার কোম্পানি। এতে নষ্ট হচ্ছে কারখানাটির মূল্যবান যন্ত্রাংশ। দৈনিক অন্তত 4.5 কোটি টাকা মূল্যের 1200 মেট্রিক টন সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানাটি চালু করতে অন্তত 40 MMCF গ্যাস প্রয়োজন। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ সার কারখানা মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড। এই কারখানা থেকে কৃষকদের চাহিদা অনুযায়ী 8 জেলায় ইউরিয়া সার সরবরাহ করা হয়, কিন্তু গ্যাস সংকটের কারণে গত 1 মার্চ থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। তবে ভরা মৌসুমে কৃষকদের চাহিদা বিবেচনায় নরসিংদীর ঘোড়াশাল ও চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে 40,000 টাকা প্রতি টনের স্থলে 70 থেকে 80,000 টাকা মূল্যে সার কিনছে সরকার। এরপর কৃষকদের মাঝে ভর্তুকির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। সরকার বিভিন্ন পর্যায়ে ভর্তুকি দিয়ে ক্যারিং করে আইনা সেটা আমাদেরকে দিতেছে, আমরা কৃষকদেরকে দিতেছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসে আমার যেমন আশুগঞ্জ ফার্টিলাইজারের সার আমরা ডেলিভারি নিতে পারি, ওই দাবি জানাই সরকারের কাছে। তবে প্রশাসনিক কর্মকর্তা জানান, কারখানাটি চালু করতে অন্তত 40 MMCF গ্যাস প্রয়োজন হয়, যা পাওয়া মাত্রই উৎপাদন শুরু হবে। আমাদের এমডি স্যার, এটি কি বলে বিসিএসসি, আমাদের চেয়ারম্যান মধ্যে ডাইরেক্টর মধ্যে সবাই পজিটিভ যে আমরা গ্যাস দিলে আমরা প্রোডাকশন যেতে পারবো। আশুগঞ্জ উপজেলায় 1983 সালে প্রায় 536 একর জমির ওপর ইউরিয়া সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে বছরে অন্তত 5.5 লাখ টন ইউরিয়া সার উৎপাদন হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জনগণের অধিকার আদায়ে মাঠ থেকে সংগ্রাম করা বিএনপিকে আগামীবার বাংলাদেশে দেখতে চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন দলের নেতাকর্মীরা। এ সময় ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটাধিকারের লড়াই সংগ্রাম নিয়ে মাঠে থেকে 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি নেতাকর্মীরা, তাই জনগণ এই দলকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17টা বছর জনগণের প্রতি যে অঙ্গীকার তার 100% আমরা কিন্তু পূরণ করেছি। আমরা মাঠ ছেড়ে যাই নাই, শত প্রতিকূলের মধ্যে মাঠ ছেড়ে যাই নাই, আমাদের নেতা কর্মীরা যায় নাই, নির্যাতন নিপীড়নের পরেও যায় নাই। জনগণের প্রতি যে অঙ্গীকার একটা রাজনৈতিক দলের থাকে তার শতভাগ পূরণ করেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত 17 বছর আমাদের নেতা কর্মীরা জ্বলে পড়ে খাঁটি শোনা হয়েছে, কিন্তু বিএনপিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বিএনপি জনগণের দল, কখনো পালিয়ে যায় না, ভবিষ্যতে পালাবে না, জনগণের পাশে থাকবে। জনগণ 4 বছরেও শেষ হয়নি বান্দরবানের থানচি উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ। এতে বিশুদ্ধ পানির সংকটে দুর্গম এলাকার বাসিন্দারা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, কাজ প্রায় শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পটি চালু করতে বিলম্ব হচ্ছে। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন NA জাকির।
নদী থেকে পানি তুলে সংরক্ষণের জন্য নির্মিত হয়েছে ট্রিটমেন্ট প্লান্ট, চলছে পাইপলাইন টানা ও গৃহ সংযোগের কাজ। 2022 সালে বান্দরবানের থানচি উপজেলায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে 8 কোটি টাকা ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2024 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 বছরেও চালু করা সম্ভব হয়নি প্রকল্পটি। কাজ প্রায় শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পটি চালু করতে বিলম্ব হচ্ছে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আমরা এতদিন আমাদের প্রকল্পটা সম্পন্ন করতে পারিনি। তো এই বছর আমরা ভূমি অধিগ্রহণের আমাদের কাজটা শেষ হবে এবং আমরা এই প্রকল্পটা এই বছরই আমরা চালু করতে পারবো। প্রকল্পটি চালু হলে দৈনিক 20 লাখ লিটার পানির চাহিদা পূরণ হবে থানচি সদরের বাসিন্দাদের। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এই মনে আবার ভূমিকম্প হচ্ছে, এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আমরা দৌড়াই নিচে চলে আসছি। একদিন পর 2 দফা ভূকম্পন, কাটছে না আতঙ্ক। রাজধানীতে বিল্ডিং কোড ছাড়া ভবনের ছড়াছড়ি, চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। একই দিনে গণভোট আয়োজনে সরকারের চিঠি, চ্যালেঞ্জ দেখছেন সিইসি। নির্বাচনী জেনোসাইডের সংখ্যা জামায়াতের, মুখে ভোট চাইলেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা। এই ছিল জনপদের সময়। রাতে সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।